নমস্কার, গুড ইভিনিং। আপনারা দেখছেন এনকে টিভি বাংলায় গ্রাউন্ড রিপোর্ট অনুষ্ঠান, আর আপনাদের সঙ্গে আমি সৈকত। ট্যারিফ ওয়ার মানে যাকে বলা হচ্ছে শুল্ক যুদ্ধ। এটা কোনো সমরাস্ত্রের যুদ্ধ নয়, এটা শুল্ক যুদ্ধ, আমদানি রপ্তানির ওপর শুল্ক যুদ্ধ। যে শুল্ক যুদ্ধের সূচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প, আর সেই শুল্ক যুদ্ধেই কার্যত এখন দিশেহারা ট্রাম্প নিজেই। হুমকি বা হুঁশিয়ারি যাই হোক না কেন, বেশি দিন স্থায়ী হলো না ডোনাল্ড ট্রাম্পের, এবং তিনি যে হুমকি বা হুঁশিয়ারি দিয়েছিলেন সেটা কার্যত বিষ বাও জলে গেল এবং তাকেই ঢোক গিলতে বাধ্য হলো। চলুন আপনাদেরকে দেখাই যে ট্রাম্প কি ঘোষণা করেছিলেন। আপনাদেরকে দেখাবো যে ট্রাম্পের ঘোষণা। আপনাদেরকে দেখাবো যে চীনা পণ্যের ওপর একেবারে 125% হারে শুল্ক ধার্য করা হবে, এই হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। এবং তিনি পরিষ্কার বললেন, নয়া শুল্ক নীতি 90 দিনের জন্য স্থগিত রাখলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট চীন ছাড়া বাকি সব দেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, ডোনাল্ড ট্রাম্প তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কোনো দেশের ওপর এই যে তিনি নয়া যে নীতি চালু করেছিলেন, শুল্ক নীতি, সেটা কোনো দেশের ওপর লাগু হবে না, শুধুমাত্র চীন ছাড়া। 90 দিনের জন্য তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা আপাতত স্থগিত ঘোষণা করা হলো। এবং আপনাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে আমি দেখাচ্ছি যে চীনা পণ্যের ওপর এবার 125% হারে শুল্ক ধার্য করা হবে, এমনটাই জানিয়ে দিলেন ট্রাম্প। কিন্তু কেন এই সিদ্ধান্ত নিতে হলো ডোনাল্ড ট্রাম্পকে? খুব তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত, এটা নিয়েই আলোচনার জায়গা বা প্রেক্ষাপট তৈরি হচ্ছে। অবশ্যই আপনাদেরকে দেখাবো চীনা পণ্যের ওপরে এবার 125% শুল্ক ধার্য করা হবে। দুই দেশের মধ্যে কার্যত একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতির জন্যই কিন্তু এই অবস্থা বলে মনে করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো যে এই যে চীন আমেরিকার যে শুল্ক যুদ্ধ, সেই শুল্ক যুদ্ধে ট্রাম্প দ্বিতীয়বার ফেরার পরেই কিন্তু চীনের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়েছে এবং কার্যত শুল্ক যুদ্ধে জড়িয়ে পড়েছে এই দুই দেশ। চলতি বছরের শুরুতেই চীনা পণ্যের ওপরে 20%, আপনাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাচ্ছি, 20% শুল্ক চাপিয়েছিল আমেরিকা। আমি ফুল গ্রাফিক্সে আপনাদের এই ছবিটা একটু দেখাতে চাইছি, ফুল প্লেট গ্রাফিক্সে এই ছবিটা দেখাতে চাইছি। চীনা পণ্যের ওপরে 20% শুল্ক চাপিয়েছিল আমেরিকা। দুই দেশ পরস্পরের বিরুদ্ধে এই শুল্ক চাপানোর খেলায় নেমেছে এবং তাতে দেখা যাচ্ছে যে চীনের পক্ষ থেকে যে শুল্ক দেওয়া হয়েছে সেটা 83%, আর আমেরিকার তরফ থেকে চীনের ওপরে যে শুল্ক চাপানো হয়েছে সেটা 104% গিয়ে দাঁড়িয়েছে। আপনাদের আবার জানাবো, চীনা পণ্যের ওপরে প্রায় 20% শুল্ক চাপিয়েছিল আমেরিকা এবং তারপরে আরো 34% শুল্ক বৃদ্ধি করেন ট্রাম্প। পাল্টা মার্কিন পণ্যের ওপরে 34% শুল্ক বৃদ্ধির ঘোষণা করে চীন। তারপরেও চীনা পণ্যের ওপরে ট্রাম্প আরো 50% শুল্ক বৃদ্ধির ঘোষণা করেন। চীনা পণ্যের ওপরে মোট শুল্কের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়ালো 104%, আর পাল্টা চীন 50% শুল্ক নতুন করে চাপানোয় তা বেড়ে দাঁড়ালো 84%। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, এই মুহূর্তে যে ছবিটা, উদ্বেগজনক ছবিটা তৈরি হয়েছে, সেটা কিন্তু ক্রমশ দুই দেশের শুল্ক যুদ্ধের দিকে পরিস্থিতি নিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে অর্থনীতিবিদরা যেমনটা বলছেন, তার পরিস্থিতির দিকেও আপনাদেরকে একবার বলতে চাইবো যে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক জায়গায় যাচ্ছে। আপনাদের আবারও দেখাচ্ছি শুল্ক যুদ্ধে চীন আমেরিকা কে কার ওপরে কত শতাংশ শুল্ক চাপাচ্ছে, সেই ছবি আপনাদেরকে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। বিশ্বজুড়ে অর্থনীতিবিদদের মতে শুল্ক যুদ্ধে ইতি টানতেই হতো ডোনাল্ড ট্রাম্পকে, না হলে করোনা পরবর্তী সময়ে বিশ্বজুড়ে যে আর্থিক মন্দা শুরু হতে যাচ্ছিল তা সামাল দেওয়া কার্যত অসম্ভব হয়ে যেত। শুল্ক যুদ্ধ আপাতত কেন স্থগিত ঘোষণা করতে হলো ট্রাম্পকে, তার কারণ হিসাবে আপনাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাতে চাইবো। কেন শুল্ক যুদ্ধে রণে ভঙ্গ দিতে হলো ডোনাল্ড ট্রাম্পকে, কেন দিতে হলো? ট্রাম্প বিরাট অঙ্কের শুল্ক ঘোষণায় বিশ্ব বাজারে বিরাট ধস নেমেছে। আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত সহ এশিয়ান বাজারে ভয়ঙ্কর ধস নেমেছে। বিশ্বজুড়ে আর্থিক মন্দা নিয়েও সতর্ক বার্তা দিয়েছেন অর্থনীতিবিদরা। অবশেষে ট্রেজারি ডিপার্টমেন্টের সতর্ক বার্তায় সুর নরম করলেন ট্রাম্প।
বন্ড মার্কেটে অস্থিরতায় ট্রেজারি সেক্রেটারি ট্রাম্পকে সতর্ক করেছেন ট্যারিফ নিয়ে হঠকারী সিদ্ধান্তে ট্রাম্পের উপর চাপ তৈরি হচ্ছিল নিজের দেশেই। ট্যারিফের স্থগিতাদেশে ইতিমধ্যেই হাল ফিরতে শুরু করেছে ওয়াল স্ট্রিটে। ডাও ইন্ডেক্স, এগুলো হচ্ছে আমেরিকান ইন্ডেক্স, ডাও ইন্ডেক্সে 2500 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এবং ন্যাসডাকে 12.02% বৃদ্ধি পেয়েছে। ডাও ইন্ডেক্স 2500 পয়েন্ট বেড়েছে এবং ন্যাসডাক ইন্ডেক্স 12.02% বৃদ্ধি পেয়েছে। ফলে কোথাও এই যে গতকাল সিদ্ধান্ত নিলেন ডোনাল্ড ট্রাম্প, তার ফল পেতে শুরু করেছে ওয়াল স্ট্রিট। এদিকে অবশেষে শুল্ক যুদ্ধের পরিধি কমলো চীন এবং আমেরিকার যুদ্ধে তারা অবতীর্ণ হওয়ার পর। অবশেষে শুল্ক যুদ্ধের পরিধি কমলো আর যুদ্ধে এবার আমেরিকা ভার্সেস চীন। ড্রাগন পণ্যে আরো কর চাপালেন ট্রাম্প, কিন্তু আমেরিকার কাছে মাথা নত করতে নারাজ চীন। স্বাভাবিকভাবেই আমেরিকা যখন চীনের উপরে চাপাচ্ছে 104% শুল্ক, তখন চীন কি বসে থাকবে? তারাও বলছেন মাথা নত করব না। বাণিজ্য এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহলের দাবি, শুল্কের মাধ্যমে চীনকে কোণঠাসা করার চ্যালেঞ্জ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে পরিস্থিতি যে আরো ক্রমশ জটিল হবে তা বলাই বাহুল্য। গত 8ই এপ্রিল হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প এবং সেখানেই চীনের প্রতিরক্ষা বাজেট নিয়ে বেজিং এর বাড়াবাড়ি নিয়ে আপত্তি তুলেছিলেন ট্রাম্প। কারণ ট্রাম্পের যুক্তি, আমেরিকান বাজারে পণ্য বিক্রির অর্থে শক্তিশালী হচ্ছে শি জিনপিং এর সৈন্যবাহিনী। তাই এবার চীনের বাজার বন্ধের চেষ্টায় মার্কিন প্রেসিডেন্ট। প্রতিরক্ষা বিশ্লেষকরা তথ্য দিচ্ছেন, তাদের তথ্য অনুযায়ী গ্লোবাল পাওয়ার ইন্ডেক্স, খুব ইম্পর্টেন্ট এই ইন্ডেক্স, গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী প্রথমে আমেরিকা হলেও দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে মার্কিন শত্রু হিসাবে পরিচিত রাশিয়া এবং চীন। তাতেই কি সিঁদুরে মেঘ দেখছেন ট্রাম্প? অর্থাৎ একদিকে আমেরিকা যেমন তার হুমকি দিচ্ছেন, আবার বসে নেই চীনও, তারাও পাল্টা হুমকি দিচ্ছেন। কিন্তু কেন ট্রাম্প এই সিঁদুরে মেঘ দেখছেন সেটা আপনাদের এখনই জানালাম। কিন্তু চীনকে নিয়েই চিন্তায় ট্রাম্প, তার চীনের বন্ধু রাষ্ট্রগুলির দিকেও কার্যত হুমকার ছুড়ে দিচ্ছেন ট্রাম্প। মানে শুধু চীন নয়, চীনের বন্ধু রাষ্ট্রগুলিকেও পাশে পেতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এই সমস্ত দেশগুলি অর্থাৎ চীনের বন্ধু রাষ্ট্রগুলির জন্য ভবিষ্যতে শুল্ক ছাড় নিয়ে সমঝোতার বার্তা দিচ্ছেন। যেহেতু 3 মাসের জন্য আপাতত তিনি স্থগিত করছেন, এরপর তিনি যখন এর দরজা খুলবেন আবার, অর্থাৎ আবার তিনি শুল্ক যুদ্ধে নামবেন, তখন যারা চীনকে সঙ্গ দিচ্ছেন না, যারা সরাসরি হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন না, যারা আমেরিকার সঙ্গে বন্ধুত্ব রাখতে চাইছেন, তাদের জন্য শুল্ক সমঝোতার বার্তা দিচ্ছেন ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের তরফে প্রকাশিত ট্রাম্প বার্তায় জানানো হয়েছে, প্রতিশোধ নেওয়ার পথে না হাঁটলে পুরস্কৃত করা হবে। এটাই হচ্ছে কার্যত হোয়াইট হাউসের বিবৃতি। কি বলা হচ্ছে? প্রতিশোধ নেওয়ার পথে না হাঁটলে পুরস্কৃত করা হবে। অর্থাৎ আমেরিকান পণ্যের ওপর যদি কোনো দেশ অতিরিক্ত শুল্ক না চাপায় চীনের মতো, তাহলে কিন্তু আগামী দিনে তারা যখন শুল্কের রাস্তাটাকে সমঝোতার পথে নিয়ে যাবেন, তখন কিন্তু তাদের সঙ্গে কোথাও একটা শিথিলতার জায়গায় যেতে পারে আমেরিকা। প্রসঙ্গত মনে করিয়ে দেওয়া দরকার, বাকি দেশগুলিকে 90 দিনের জন্য ছাড় দিলেও পারস্পরিক শুল্ক নিয়ে চীনের সঙ্গে কিন্তু কোনো রকম সুনরণ করেননি ট্রাম্প। ট্রাম্পের ঘোষণার পরে চীনও এক ধাক্কায় 50% শুল্ক বাড়িয়েছেন মার্কিন পণ্যের ওপর। বৃহস্পতিবার থেকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সরকার নতুন শুল্ক হার কার্যকর করার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। এবার আসছে দক্ষিণ এশিয়ার বাণিজ্য নীতির কথায়। খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেকগুলি দেশ তার বাণিজ্য নীতি জড়িয়ে রয়েছে। দক্ষিণ এশিয়ায় চীনের সঙ্গে ভারতের বাণিজ্য নীতি মোটেই ভালো নয়, কারণ চীন চাইছে দক্ষিণ এশিয়ার বাণিজ্যের রাজা হতে এবং তারই অংশ হিসাবে ভারতকে তারা থ্রেট হিসাবে মনে করছেন। কিন্তু তারপরেও ট্রাম্পকে চাপে রাখতে, ভালো করে বুঝতে হবে, এর পাশাপাশি ট্রাম্পকে আবার চাপে রাখতে চাইছে চীন। তাই ভারতকে পাশে পাওয়ার কথা বলতে হচ্ছে। ভারতকে পাশে চাইছে চীন, শুনতে অবাক লাগলেও একদম এটাই সত্যি। ট্রাম্পের কড়া শুল্ক নীতির মোকাবেলায় ভারত চীনের কাছাকাছি আসা উচিত বলে মনে করছেন ভারতের চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং। অনেকে মনে করছেন এটা খানিকটা হলেও চাপ অনুভব করছেন ট্রাম্প। তাই কি রাতারাতি শুধু চীন বাদে আপাতত সব দেশের ওপর থেকে নয়া শুল্ক নীতি প্রত্যাহার করছেন মার্কিন প্রেসিডেন্ট? এই প্রশ্ন কিন্তু উঠছে। কিন্তু ইউজিং কি লিখেছেন? ইউজিং লিখেছেন, ভারত ও চীনের বাণিজ্যিক অর্থনৈতিক সম্পর্কের উপর জোর দিয়েছেন চীনা দূতাবাসের মুখপাত্র। এই সম্পর্ক সব বাধা কাটিয়ে উঠতে পারবে। দুই বৃহত্তম উন্নয়নশীল দেশের উচিত
সমস্যা কাটিয়ে ওঠার জন্য একসঙ্গে দাঁড়ানো। চীনের অর্থনীতি এমন একটি ব্যবস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে যা বিশ্ব বাণিজ্যকে স্থিতিশীল বৃদ্ধিকেও সুনিশ্চিত করবে বলে ইউজিং জানিয়েছেন। চীনা প্রশাসনের প্রস্তাব নিয়ে যদিও এখনো পর্যন্ত মোদী সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্যই করেননি। অতীতেও ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধেই লড়াইয়ের ভারতকে পাশে থাকার বার্তা দিয়েছে চীন। এরপরে আপনাদেরকে জানিয়ে রাখি, ট্রাম্পের শুল্ক যুদ্ধের ঘোষণায় বিশ্বজুড়ে আর্থিক মন্দা। ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাহারে আর্থিক মন্দা কাটানো যাবে না এমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। কেন? বিশ্বের অন্যতম ইনভেস্টমেন্ট ব্যাংকিং সংস্থা জেপি মর্গান চেস জানিয়ে দিয়েছে ট্রাম্পের নীতির ফলে আগামী কয়েকদিন অন্তত 60% মন্দার মুখ দেখতে চলেছে বিশ্ব বাণিজ্য। চেস মন্দা ছাড়াও আরো একটি কথা জানিয়েছে মার্কিন পরামর্শ সংস্থা আরএসএম ইউএস এর প্রধান অর্থনীতিবিদ জো ব্রাসিলওয়াস। গোল্ডম্যান সাকসেস এর অর্থনীতিবিদরাও আগামী এক বছর অন্তত 45% হারে মন্দার পূর্বাভাস দিয়েছেন। শুধু তাই নয়, ঘরের যেমন বাইরে যেমন চাপ হচ্ছে, একইভাবে আমেরিকা কিন্তু ঘরের মধ্যেও চাপের মুখে পড়েছে। ইতিমধ্যেই ট্রাম্পের নয়া শুল্ক নীতি নিয়ে ব্যাপক বিরোধ শুরু হয়েছে আমেরিকার অন্দরেই। বহু মানুষ ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় নামছেন। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে আমেরিকার বিভিন্ন বড় বড় শহরগুলিতে ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন মার্কিন জনতা। এই গোটা বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত। আমি অনির্বাণ দা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনার কাছে যে প্রসঙ্গটা আমি নিয়ে আসতে চাইবো প্রথম, সেটা হচ্ছে ট্রাম্প একজন বিজনেসম্যান হতে পারে, তিনি এর আগে মার্কিন প্রেসিডেন্ট পদে বসেছেন, তিনি আবারও মার্কিন প্রেসিডেন্ট হয়েছেন, কিন্তু ট্রাম্পের রাজনীতিতে আসার আগে ট্রাম্প হচ্ছেন একজন বিজনেসম্যান। একজন বিজনেসম্যান হওয়ার পরে না মানে হওয়া সত্ত্বেও তিনি বুঝতে পারলেন না যে এই সিদ্ধান্তটা আমেরিকা সহ গোটা বিশ্বকে মন্দার দিকে ঠেলে দেবে। তার নীতি যে তাকে কোণঠাসা করতে পারে, চীনকে কোণঠাসা করতে গিয়ে, রাশিয়াকে কোণঠাসা করতে গিয়ে, অয়েল বিজনেস একই সঙ্গে আরো অনেকগুলি বিজনেসের ক্ষেত্রে তাদেরকে কোণঠাসা করতে গিয়ে তিনি যে নিজে কোণঠাসা হয়ে যাবেন একজন বিজনেসম্যান হিসেবে, এটা বুঝতে পারেননি। অবশেষে তাকে কালকে ঢোক গিলতে হলো। দেখুন, ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিল 20 তারিখে জানুয়ারি মাসে, তখন থেকে তার স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট এগেন। এবং আমাদের যদি আপনি এই কোভিড এর সময় ফিরে যান, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন, আত্মনির্ভর ভারত। এই এই যে কথাগুলো না, এগুলো স্লোগান হিসেবে ভালো লাগে শুনতে। আজকে এই বিশ্ব বাণিজ্য, যে বিশ্ব বাণিজ্যের কথা আমরা বলি, সেখানে প্রত্যেকটা দেশ কোনো একটা দেশের উপরে কোনো না কোনো রকম ভাবে নির্ভরশীল। এবং একটা কথা আপনাকে প্রথমে বলে রাখি, হচ্ছে যে শুল্ক যুদ্ধের কথা উনি বলছিলেন এবং যেটা শুরু করেছিলেন, তাতে সব থেকে এমনি সাদা চোখে যদি দেখেন, তার মানে কি উনি আমদানি শুল্ক বাড়াচ্ছিলেন। মানে বাইরের কোনো পণ্য যদি আমেরিকাতে ঢোকে, তাহলে সেটার উপরে শুল্ক বেশি থাকবে এবং আমেরিকার জনগণ যখন সেটা কিনবেন তখন তাকে অতিরিক্ত দামে কিনতে হবে। তার মানে প্রথম কারা ইম্প্যাক্টেড হবে, সেটা হচ্ছে আমেরিকার জনগণ। এবং আমেরিকার জনগণ তারা যখন বাজারে একটা জিনিস কিনবেন, সেই জিনিসটাকেই তাকে এখন অতিরিক্ত দামে কিনতে হবে। এবং এটার জন্য কিন্তু ওখানে একটা জনবিরোধী নীতির তকমা ট্রাম্পের গায়ে লাগিয়ে দেওয়া হয় এবং সেখানকার লোকজন কিন্তু একটা প্রতিরোধের মধ্যে দিয়ে যেতে থাকছেন। এবং এটাতেই কিন্তু ট্রাম্প ভীত হয়ে তার এই যে শুল্ক নীতির যে প্রত্যাহার করেন 90 দিনের জন্য, উনি এখন সেটাকে মানে 90 দিনের জন্য ঠান্ডা করে পাঠিয়ে দিয়েছেন। একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যে আজকে আমেরিকা যতই শক্তিধর দেশ হোক, কিন্তু আমেরিকার জনগণ তারা চাইবেন যে কোনো জিনিস যে কোনো প্রান্তে থাকতে সেটাকে তিনি উপভোগ করবেন। এবং সিমিলারলি ভারতবর্ষ বা মানে বিশ্ব বাণিজ্যের অন্যান্য দেশ যারা পার্টিসিপেট করছেন, তারাও চাইছে যে কোনো জিনিস যে কোনো মূল্যে তার মধ্যে সাধ্য থাকে আর স্বাদ থাকে, তাহলে সেই জিনিসটাকে করার করতে। এই জায়গাতে দাঁড়িয়ে প্রত্যেকটা দেশের মধ্যে একটা পারস্পরিক বোঝাপড়া এবং আন্তর্জাতিক বাণিজ্যের যে মূল শক্তি, সেটা হচ্ছে ট্রাস্ট। সেটা যদি না থাকে তাহলে আন্তর্জাতিক বাণিজ্য চলতে পারে না। আপনি কিছু রিপোর্টের কথা বলছিলেন, সেখানে বলছিলেন আর্থিক মন্দা হবে, আর্থিক মন্দার আশঙ্কা করা হচ্ছে। আপনাকে আমি খুব ব্যর্থহীন ভাষায় বলছি, আর্থিক মন্দা আসার এখন কোনো সম্ভাবনা নেই। এবং আর্থিক মন্দা আপনারা 2008 সালে তুলনা করছেন, 2008 সালে আর্থিক মন্দা হওয়ার যে কারণ ছিল সেই কারণটা এখন নেই।
নম্বর আর্থিক কথা বলতে আমরা যেটা বুঝি, আর রপ্তানি বাণিজ্যের কিছু ক্ষতি সেটা এক জিনিস নয়। আপনার আমেরিকার সঙ্গে শুল্ক বা অন্যান্য দেশের সঙ্গে শুল্ক নীতি নিয়ে যদি ঝামেলা হয়, তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমদানি রপ্তানিটা ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু তার মানে আর্থিক ক্ষতি আসতে পারে না। আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ এবং বাইরের যে দেশ আছে, এই দেশগুলো বুনিয়াদ, আর্থিক বুনিয়াদ এটা এমন একটা জায়গাতে নেই যে ট্রাম্প একা এটাকে একদম মন্দা থেকে ঠেলে দিতে পারবে। আপনাকে একটা কথা বলি যে ভারতবর্ষের ক্ষেত্রে আমরা যেটা সবসময় বলি, ভারতবর্ষের 140 কোটির যে বাজার আছে, তো সেই বাজারে ক্রেতাদের যে সাধারণভাবে যে তারা এটাতে বিশ্বাসী হয়, ভোগ বিশ্বাসী কনজিউমারিজম, এটা এতটাই প্রবল। এবং আপনি দেখবেন কালকে মার্কেট পলিসি কমিটির মিটিং এ 25 বেসিস পয়েন্ট আমরা রেপো রেটটা কমেছি, তাতে অর্থনৈতিক কার্যকলাপটা ত্বরান্বিত হবে। আর এটা ঠিক, রপ্তানি বাণিজ্যে কিছু হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেটা 140 কোটি ভারতবাসীর মধ্যে আমাদের জিডিপির যে বহর, তাতে কি রপ্তানি বাণিজ্যের ভারতবর্ষে আর্থিক মন্দা আসার কোনো সম্ভাবনা নেই। আরেকটা কথা আপনি যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে চীনের সঙ্গে আমেরিকার যুদ্ধটা এখনো বহাল আছে, এবার ভারতবর্ষের যেটা করণীয়, চীনের সঙ্গে হাত জোড়া না এই আমেরিকার হাত জোড়া। জায়গায় দাঁড়িয়ে চীন যত কথাই বলুক, দূতাবাস থেকে যাই কথা বলাবো, আমি যতদূর বুঝতে পারছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের বাণিজ্য মন্ত্রী, তারা কিন্তু একটা নম্র মনোভাব দেখিয়েছেন আমেরিকার সঙ্গে থাকার জন্য। এবং আমেরিকা এত দেওয়ার পরেও ভারতবর্ষ এমন একটা দেশ যে দেশ কিন্তু পাল্টা হুঁশিয়ারি দেয়নি, উল্টে ভারতবর্ষের বাণিজ্য পীযূষ গোয়েল আমেরিকা যান, ওখানে এবং আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, যখন প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী ওই দেশে গেছিলেন, তখন যেরকম তখন যেরকম আমেরিকার প্রধানমন্ত্রী মেক আমেরিকা গ্রেট এগেন বলেছিলেন, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেছিলেন মেক ইন্ডিয়া গ্রেট এগেন। ভারতবর্ষ এবং আমেরিকার মধ্যে একটা বাণিজ্যের যে বহর, সেই বহরটাকে বাড়ানোর জন্য, আরো বাণিজ্য যাতে হয় তার জন্য একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। এবং তারপরে বিদেশ থেকে আমেরিকা থেকেও ভারতবর্ষে লোক এসেছেন, এখনো তারা ভারতবর্ষে আছেন, এবং সেই বাণিজ্যটাকে যাতে বাড়ানো যায় তার জন্য পরপর মিটিং করছেন। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আমি বলতে পারি ভারতবর্ষ আমেরিকার সঙ্গে কোনো কোনোভাবে যাবেন না, এবং আমেরিকার সঙ্গে হাত ধরে আগামী দিনে যাতে আমেরিকার সঙ্গে ভারতবর্ষের বাণিজ্যটা আরো বাড়ে সেটার চেষ্টা। বেশ, অনির্বাণদা আপনি সঙ্গে থাকুন, আমি দ্বিতীয় টপিকে আসবো এবং তা সে বিষয়ে আপনার বক্তব্য শুনবো। যে আপনারা জানেন যে বাংলাদেশের সঙ্গে ভারত একটি খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। কূটনীতি বাণিজ্য একদিকে আর সৌজন্য সাক্ষাৎ আর একদিকে। এবার বাংলাদেশে ব্যবসার রাস্তা কার্যত বন্ধ করে দিল নয়াদিল্লি। এদেশের মাটি ব্যবহার করে আর ব্যবসা চালিয়ে যেতে পারবে না ইউনূস নেতৃত্বাধীন ঢাকা। কয়েকদিন আগে চীন সফরে গিয়ে উত্তর পূর্বের 7টি রাজ্য নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ইউনূস। আর এই আবহে দিল্লির এহেন পদক্ষেপের কারণ কি কূটনৈতিক? কারণ যাই হোক না কেন, দিল্লির এই করা সিদ্ধান্ত যে তাৎপর্যপূর্ণ তা মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রান্সশিপমেন্ট নিয়ে নয়া সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। কি জানিয়েছে? বিদেশে বাংলাদেশি পণ্য রপ্তানিতে ব্যবহার করা যাবে না ভারতের জাহাজ বা বিমানবন্দরের শুল্ক কেন্দ্রগুলি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশকে এই সুবিধা দেওয়ার ফলে এদেশের জাহাজ বন্দর এবং বিমানবন্দরগুলিতে ভিড় বাড়ছিল, তাই ভারতীয় সংস্থাগুলি রপ্তানিতে সমস্যা হচ্ছিল। কিন্তু অনেকে বলছেন এটা মুখের কথা হলেও মনে আসলে রয়েছে ইউনূসের বারবারন্ত মন্তব্য। যাই হোক, তবে এই বিষয়টি আরো একটু যদি তথ্য দেখা যায় তাহলে আপনাদের জানাবো যে হাসিনার প্রধানমন্ত্রীত্বে 2020 সালে 29শে জুন ভারত বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয়েছিল, যেটা হচ্ছে এই ট্রান্সশিপমেন্ট চুক্তি। ভারতের মাটি ব্যবহার করে যাতে অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য করতে পারে বাংলাদেশ, তার জন্য নানা সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল ঢাকাকে। চুক্তি মতোই ল্যান্ড কাস্টমস স্টেশন, বন্দর, বিমানবন্দর, বাংলাদেশকে পণ্য বিদেশে রপ্তানি করতে পারত বাংলাদেশ। কিন্তু এবার সেন্ট্রাল বোর্ড অ্যান্ড ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল 2020 সালের বিজ্ঞপ্তি বাতিল করা হলো, এখন থেকে এই নির্দেশ কার্যকর হবে। ফলে বাংলাদেশে পণ্য রপ্তানি করতে শুল্ক বিভাগের অনুমোদন ছাড়া আর ব্যবহার করতে পারবে না শুল্ক বন্দরগুলি। এই সিদ্ধান্তের ফলে যে নেপাল, ভুটান, মায়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য জোর ধাক্কা খেল তা সন্দেহ নেই।
এবং একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখতে চাইবো, ভারতীয় স্থলবন্দর ব্যবহারের মাধ্যমে এতদিন কম খরচে এবং দ্রুততম সময়ে নিকটবর্তী দেশগুলিতে পণ্য পাঠাতে পারত বাংলাদেশ। বিশেষত পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে ভারতের ভেতর দিয়ে স্থল এবং সমুদ্র বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য পাঠানো ছিল সহজতর এবং সাশ্রয়ী। এখন থেকে সেই পথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প পরিবহন রুট যেমন সমুদ্র পথ বা আকাশ পথে যেতে হবে, বা সময় খরচ দুটোই বাড়বে বাংলাদেশের। বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে ভারতের এই পদক্ষেপ একটি বড় বাধার কারণ বলে মনে করছে বাংলাদেশ। বাংলাদেশের জন্য এটি একটি সংকট বলে মনে করছেন অনেকে। সেখানে আঞ্চলিক বাণিজ্যের সম্পর্কের ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলির সঙ্গে বিরোধ বাড়তে পারে। আমি এই বিষয়টি নিয়ে একটু চলে যেতে চাইবো, অর্থনীতিবিদ আমার সঙ্গে রয়েছেন। আমি আবারও যেটা জানতে চাইবো যে খুব গুরুত্বপূর্ণ অনির্বাণ, যে বাংলাদেশের সঙ্গে এই যে ট্রানজিট রুটগুলোকে কেটে দেওয়া হলো, এর মূল কারণ কি? চীন বাংলাদেশের মার্কেটকে ব্যবহার করে দক্ষিণ এশিয়ায় ব্যবসা করতে চাইছিল ভারতের শুল্ক দপ্তরগুলিকে ব্যবহার করে, সেই কারণেই কি বন্ধ করে দেওয়া হলো? দেখো সৈকত, এর কিছু প্রেক্ষাপট আলাদা আলাদা আছে। একটা হচ্ছে এর মানে ইউনিসের সঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর একটা সাক্ষাৎ হয়, এবং সেই সাক্ষাৎটা আমরা সবাই জানি যে আশাপ্রদ নয়। এবং বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যে এই কয়েকদিনের যে আমরা দেখছি একটা গরমাগর্মি চলছে, তাতে এই জায়গাতে দাঁড়িয়ে যে ডিসিশনটা নেওয়া হলো, এটা আমি বলবো এর কিছু আঙ্গিক আছে। যেরকম 2020 সালের আগেও ভারতবর্ষ ছাড়া বাংলাদেশের বাণিজ্য হতো। 70-এর দশক থেকে যদি এই আমি বাংলাদেশের কথা বলি, তাহলে 2020 সাল অব্দিও তারা ব্যবসা করেছে। এখন যদি এটাকে বন্ধ করে দেওয়া হয়, তাদের বৈদেশিক বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। ক্ষতিগ্রস্ত হোক, কিন্তু আমার সব থেকে আশ্চর্য লেগেছে যে এতদিন পরে ভারতবর্ষের রপ্তানিদের যে সংস্থা, যারা রপ্তানি করে, এক্সপোর্ট কোম্পানিদের যে সংগঠন আছে, তারা বলছে এতে তাদের সুবিধা হবে, কারণ বাংলাদেশের এত ট্রাক এবং বাংলাদেশের এত জিনিসপত্র দিতে বলে তাদের ভারতবর্ষের জিনিস বাইরে পাঠাতে তাদের অসুবিধে হতো। তার জন্য তাদেরকে অনেক ওয়েট করতে হতো, তাদের বিমানে জায়গা থাকতো না, জাহাজে জায়গা থাকতো না। তো আমি বলছি এর জন্য তো ভারতবর্ষের রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছিল 2020 থেকে। এবং 2020 সালে শেখ হাসিনার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক ভালো থাকার কারণে ভারতবর্ষের যারা রপ্তানিকারক আছেন সংস্থা, তাদের কিছুটা হলেও ক্ষতি করে ভারতবর্ষ বাংলাদেশকে সুবিধা করে দিচ্ছে। আমি বলবো এই যে ডিসিশনটা নেওয়া হয়েছে, এটা যথোপযোগী হয়েছে, এবং এতে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হোক, আরো বেশি করে হোক। ভারতবর্ষের রপ্তানি দুরকম ভাবে ভাগভাবে, ভারতবর্ষের রপ্তানিটা আরো আরো স্মুথলি এগোবে, কারণ এখন আমাদের বিমানে জায়গা থাকবে, আমাদের জাহাজে জায়গা থাকবে, ভারতবর্ষের মাল সেখানে যাতে পরিবহন করা যায়। এক নম্বর। 2 নম্বর, যেখানে বাংলাদেশ রপ্তানি করত, সেই জায়গাতে বাংলাদেশের রপ্তানি করতে ভারতবর্ষের পক্ষে সেখানে নতুন অপরচুনিটি ক্রিয়েট করা যাবে। এবং ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যেখানে বৈদেশিক বাণিজ্যের যেখানে প্রতিযোগিতা চলে, তার মধ্যে একটা হচ্ছে জামা কাপড়। এই জায়গাতে বাংলাদেশের মালকে না পাঠিয়ে ভারতবর্ষের মালকে পাঠালে ভারতবর্ষের রপ্তানিকারক যে সংস্থাগুলো আছে, তারা কিন্তু লাভবান হবে। সরকারের যে সিদ্ধান্তটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। তার কারণ যাই হোক, এটা খুব সময়োপযোগী হয়েছে, এবং এটার জন্য কিন্তু ভারতবর্ষের রপ্তানি শিল্প আগামী দিনে একটু ত্বরান্বিত হবে। বেশ, অনেক ধন্যবাদ অনির্বাণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা সরাসরি কথা বলছিলাম অনির্বাণ দত্তের সঙ্গে, অর্থনীতিবিদ। তিনি দুটি বিষয় আমাদেরকে পরিষ্কার তথ্য দিলেন যে কি হতে চলেছে অর্থনৈতিক পরিস্থিতি। একদিকে যেমন ট্রাম্পের শুল্ক নীতির ফলে ভারতের অর্থনীতি কি হতে পারে সে বিষয়ে তার পরামর্শ তিনি দিচ্ছেন এবং তার বক্তব্য তিনি রাখছেন। একই সঙ্গে তিনি কিন্তু আমাদের পরিষ্কার জানিয়ে দিলেন যে বাংলাদেশের সঙ্গে নেওয়া ভারতের যে ট্রানজিট রুট সম্পর্কে যে তথ্য তিনি দিলেন, তাতে কোথাও বাংলাদেশের অসুবিধে হওয়ার পরেও এইটা কোথাও বার্তাটা পৌঁছবে যে যারা ভারতের ক্ষতি চাইছে, যারা মৌলবাদীদের আস্ফালনকে সমর্থন করছে, তাদের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কিছু করা সিদ্ধান্ত ভারত নিতে পারে। কারণ ভারতের এই বার্তা দেবার পেছনে মূল কারণ কিন্তু কূটনীতি, অর্থনীতির থেকেও বেশি কূটনীতি, এমনটাই কিন্তু অনেকে মনে করছেন। এবং অর্থনীতির দিকে কি ব্যাখ্যা সেটাও কিন্তু অনির্বাণ দত্ত আমাদের খুব পরিষ্কার করে জানালেন।
একটা বিরতির সময় হয়েছে, বিরতিতে যাচ্ছি, আর বিরতির পর ফিরে আসছি যে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন এখন ঠিক কোন পথে চলছে, কিভাবে চলছে, আজ কি আপডেট, সব জানাবো বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন এই মুহূর্তে গ্রাউন্ড রিপোর্ট, আর গ্রাউন্ড রিপোর্টে আজকে আপনাদেরকে অবশ্যই দেখাবো যে আজকে চাকরিহারাদের আন্দোলনের গ্রাউন্ড রিপোর্ট কি। মিরর ইমেজ এবং যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবি করা হচ্ছে তাদের তরফ থেকে। তারা বলছেন মিরর ইমেজ প্রকাশ করা হোক, এসএসসির কাছে মিরর ইমেজ রয়েছে, তারা দিচ্ছেন না। রাতভর অবস্থানের পর অনশন শুরু করা চাকরিহারা শিক্ষক পঙ্কজ রায়, শিয়ালদাহ থেকে ধর্মতলা মিছিলের পর পরবর্তী সিদ্ধান্ত তারা পরিষ্কার জানাচ্ছেন, এবং সেই মিছিলের ছবিও দিনভর আপনাদেরকে আমরা তুলে ধরেছি। এবং তার আগে পঙ্কজ রায় কি বলেছেন আপনাদেরকে শোনাবো। গতকাল আচার্য সদন স্কুল সার্ভিস কমিশনের যে অফিস, সেখানে আমরা এসেছিলাম। মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার স্যারের সাথে আমরা দেখা করি। সেখানে আমরা এসএসসি 2016 প্যানেলের যোগ্য যারা আছে তাদের নিখুঁত এবং নির্ভুল তালিকা আমরা প্রকাশ করার জন্য দাবি জানাই, এবং যে ওএমআর কপিগুলো রয়েছে তার মিরর ইমেজ যা অনলাইনে আছে সেটা প্রকাশ করার দাবি জানাই। মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় তিনি জানান মিরর ইমেজগুলো আছে এবং যোগ্যদের তালিকা প্রকাশ তিনি করবেন। তখন কিন্তু তিনি জানাননি কবে প্রকাশ করবেন। আজকের এই দাবিতেই যে এক্ষুনি রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের চাকরিটা বাঁচানোর স্বার্থে তারা ওএমআর শিট, মিরর ইমেজ এবং যোগ্যদের নিখুঁত তালিকা প্রকাশ করুক। যতক্ষণ না প্রকাশ হবে আমরা এখানে অনশনের কর্মসূচি ঘোষণা করছি। এইখানে আমরা কাল থেকে যে অবস্থান করছি এবং আমরা আমাদের প্রতিনিধির মাধ্যমে জানতে পেরেছি যে চেয়ারম্যান নিজে বলেছে যে মিরর ইমেজ আছে, তো সেই মিরর ইমেজটা প্রকাশ করুক, সবাই জানুক, এবং সাথে সাথে যোগ্য অযোগ্যর লিস্টটাও দেখ। এবং এটা শুধুমাত্র ওয়েবসাইটে নয়, শুধু যে কোনো নিউজ পেপারে এটাকে রেজাল্ট ডিক্লেয়ার করার মতো টাঙিয়ে দেওয়া হোক, যেরকম এইচএস বা আরো অন্যান্য রেজাল্ট দেওয়া হয় সেরকম করুক। আমরা আমাদের সবাই সমাজের পশ্চিমবঙ্গের রাজ্যবাসী দেখুক যে কারা যোগ্য কারা অযোগ্য। সেদিন যে উপস্থিত ছিলাম আমরা, আমাদেরকে যে ডাকা হয়েছিল আমাদের আলোচনা করার জন্য, কিন্তু ওনার কাছ থেকে আমরা কোনো রকম ভাবে আশ্বস্ত হয়নি। উনি ভালো করে জানেনই না, কারণ আমরা যার কাছে পরীক্ষা দিয়েছিলাম, যে পরীক্ষা নিয়েছিল যে সংস্থা, তার কাছে তথ্য থাকা দরকার। উনি কি বলছে সুপ্রিম কোর্টের কাছ থেকে যোগ্য যোগ্য লিস্ট চাইবো, এটা কখনো সম্ভব? এবার অনশনে চাকরিহারারা। সল্টলেকে এসএসসি ভবনের সামনে চলছে অনশন। চাকরিহারা শিক্ষকরা অনশনে বসেছেন। অনশন মঞ্চে পৌঁছন রূপা গঙ্গোপাধ্যায়, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষরা। রাজ্য সরকারকে নিশানা করেছে বিজেপি নেতৃত্ব। আমরা তো আছি, আপনারা তো একা নন, এটা আমরা দেখাতে চাই যে আপনারা একা নন, আপনাদের সঙ্গে আমরা আছি এবং শেষ পর্যন্ত থাকবো, প্রতিটা মুহূর্তে থাকবো। পুলিশ যত খুশি মামলা করে করুক, সেই মামলা আমরাও বুঝে নেবো। ইচ্ছে করলেই যারা চুরিচামারি করে, ঘুষ ঠুস দিয়ে বা কোনো ফেভার খাটিয়ে, কোনো সম্পর্ক খাটিয়ে চাকরি পেয়েছেন, মার্কসের অনুযায়ী নয়, এবং যারা ভালো রেজাল্ট করেছে তাদের টপকে টপকে কিছু অযোগ্য মানুষকে চাকরি দিয়ে দেওয়া হয়েছে, এই ডিটেলটা একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারবেন। আমি বারবার করে করজোরে অনুরোধ করছি যে আপনি এই একটা বিষয় রাজনীতিটা ছেড়ে দিন, আপনি অন্য সব বিষয়ে আন্দোলন করুন, রাজনীতি করুন। মানে আপনি সুপ্রিম কোর্টকে
বিজেপির কোড বলছেন, এসব উল্টোপাল্টা কথা বলছেন, এসব বলে কোনো লাভ নেই। আপনি এর সলিউশনটা আপনার কাছেই আছে। লাঠির সাফাই যাদবপুর। সুবোধ সরকার কবিতা লিখে কসবা কাণ্ডের প্রতিবাদ হিসেবে তুলে ধরেছেন যাদবপুরে ওমপ্রকাশ মিশ্রের ওপরে লাথি মারার ঘটনাকে। কি লিখেছেন কবিতা, আপনাদের সেই কবিতা দেখাচ্ছি। সুবোধ সরকার কবি, তিনি লিখেছেন যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে তিনি বৈঠক করেন, সেই বৈঠকের মঞ্চে সুবোধ সরকার ছিলেন এবং তারপর সুবোধ সরকার এই যে পুলিশের লাথি মারার ঘটনা চাকরিহারাদেরকে, সেই ঘটনায় কার্যত পাল্টা আক্রমণে যাদবপুরের প্রসঙ্গকেই তুলে এনেছেন। এদিকে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের আক্রমণ কুণাল ঘোষের, ভিডিও পোস্ট করে পুলিশকে বিনা প্ররোচনায় মারার অভিযোগ কুণালের। পুলিশকে বিনা প্ররোচনায় মার শান্তিপূর্ণ? চাকরির এই জটিলতার সঙ্গে ডিআই অফিসে হামলার সম্পর্ক কি, প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। রামবামের ছাত্ররা পেছন থেকে গিয়ে খুব বিসদৃশ কুৎসিত নোংরা ভাবে পদাঘাত করলো পেছন থেকে, সেটার তো নিন্দা হলো না। আর হামলাকারী ভাঙচুরকারী পুলিশকে মারার পর শিক্ষককে যদি পুলিশ পাল্টা কোনো অ্যাকশন নেন, তখন সেই লাঠিটা খারাপ। এই লাঠির রকম ভেদটা করছেন কারা? পুলিশের যে পদাঘাতের দৃশ্য, এই দৃশ্য অনভিপ্রেত, এটা মুখ্যমন্ত্রীও চান না। এই মবটা ডিআই অফিসে গেটটা ভেঙে ঢুকে যেত এবং প্রচুর কম্পিউটার বা কাগজপত্র তছনছ হতো, তখন তো এরাই বলতেন পুলিশ পালিয়ে গেল, পুলিশ রুকলো না কেন, শিক্ষক শিক্ষিকাদের নথিপত্র কি করে ক্ষতি হলো। আর পুলিশ বাধা দিচ্ছে, তখন সমালোচনা। পুলিশকে যখন মারা হলো, একটা নিরস্ত্র পুলিশ, ভিডিও রয়েছে, আপনারা দেখাচ্ছেন না সেই ভিডিও, তার নিন্দা হলো না। কিন্তু পুলিশ যখন কোনোভাবে পা চালালো, দৃশ্যটি দেখতে খারাপ, কিন্তু তার নিন্দা হলো, কিন্তু পুলিশকে মারার নিন্দা হলো না। সিপিএম জমানাটা ভুলে গেলেন? সেখানে কোনো হামলাকারীর উপর কোনো লাঠি টাঠি নয়, গুলি চলতো, গুলি। চাকরিহারাদের উপরে পুলিশের লাঠিচার্জ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, রাজ্যে এটা নতুন কিছু নয়। এটা কি নতুন এই রাজ্যে দেখলেন যে জার্নালিস্ট মার খাচ্ছে, কথা বলেই তুলে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিচ্ছে, ডাক্তাররা মার খাচ্ছে, ছাত্ররা নামাজ, এটা তো দৈনন্দিন ব্যাপার। এ রাজ্যে এটা তো হবে, ওটা হচ্ছে, তাই হচ্ছে। কসবায় ডিআই অফিসে শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভে ধুন্ধুমার কাণ্ডের ছবি আপনারা গতকাল দেখেছেন। পুলিশের বিরুদ্ধে শিক্ষক শিক্ষাকর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, তাদের লাঠিও মারা হয় বলে অভিযোগ। এক্সপোস্ট করে কলকাতা পুলিশের দাবি, আত্মরক্ষার্থে সামান্য বল প্রয়োগ করতে হয়েছে এবং উচ্ছৃঙ্খল ভিড়কে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়েছে পুলিশ। এবং একই সঙ্গে ওই ভিডিওতে, পুলিশের দেওয়া ভিডিওতে শোনা যাচ্ছে যে কোনো একজন প্রতিবাদকারী বলছেন যে পেট্রোল জ্বালিয়ে আগুন লাগিয়ে দেওয়ার ছবি। পুলিশের দাবি যে এই ধরনের উচ্ছৃঙ্খল ভিড়কে ছত্রভঙ্গ করতেই তো আত্মরক্ষার্থে সামান্য বল প্রয়োগ করতে হয়েছে পুলিশকে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন চাকরিহারা মেহবুব মন্ডল। না, এই ধরুন আমি শুনছি যে এরকম কেউ বলেছেন, কিন্তু আমাদের ওখানে ওই রকম পরিস্থিতিতে কেউ নিজেদের একটা বাজে শব্দ প্রয়োগ করেনি। কোথাও যে পুড়িয়ে দেব এই শব্দটা কেউ কখনো উচ্চারণ করেনি। আর পোড়াবে কি, তারারও নিজেদেরই হাতে কিছু ছিল না। আপনারা ওখানে দেখুন ফুটেজের মধ্যে কোথাও এরকম অপ্রীতিকর ঘটনা আমাদের পক্ষ থেকে ঘটানো হয়েছে কিনা, একটা ফুটেজও আপনারা দেখাতে পারবেন কি আগের দিন পর্যন্ত। তাহলে এটা একটা প্রিপ্ল্যান এই কারণে বলছি, আগের দিন আমাদেরকে ছাড়া হলো বিনা শর্তে। তারপর কোনো রাজনৈতিক মানে স্ট্র্যাটেজি তৈরি হয়েছে, আমরা আন্দোলনে আসছি বলে, ইয়ে করছি বলে, সেই জন্য সুও মোটো মামলা ফের দ্বিতীয়বার দেওয়া হয়েছে। লাঠিকাণ্ডের প্রতিবাদে মিছিল চাকরিহারাদের, মিছিলে চাকরিহারাদের একাংশ শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত যায় এই মিছিল, সেই ছবি আপনাদেরকে দেখাবো।
মুখ্যমন্ত্রীকে সকলকে আমরা অনুরোধ জানাচ্ছি না, তাদেরকে বার্তা দিচ্ছি আমাদের শিক্ষক সমাজের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাওয়ার জন্য। এবং কালকে এই লাঠিচার্জ দেখে আমি আর বরদাস্ত করতে পারলাম না। এই সরকার, এসএসসি এবং রাজ্য সরকার আমাদের যোগ্য অযোগ্যদের লিস্ট না দেবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং আমরা তো এই ঘটনাতে অত্যন্ত বাজে ঘটনা কালকে আমাদের সাথে ঘটেছে, যা ঘটেছে এটা সরকারের থেকে আশাই করা যায় না। আমরা শিক্ষক সমাজ, আমাদের উপরে এভাবে লাঠি চার্জ করা, লাথি মারা, এগুলো তো আমরা ডিজার্ভ করি না। আমরা আমাদের ন্যায় চেয়ে পথে নেমেছিলাম। উনি যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসে উনি যা সেই আশ্বাসটা আমরা মানতে রাজি নই। ওই আমাদের পক্ষে ওই ভলেন্টিয়ার সার্ভিস করা আমাদের পক্ষে সম্ভব নয়। তারপর আমরা ওনার আশ্বাসে সন্তুষ্ট হতে পারছি না। ওনার মুখে একরকম বলেছেন, এবার আমাদের যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করা হয়েছে বোর্ড থেকে, সেখানে বলা হচ্ছে নিউ রিক্রুটমেন্ট প্রসেসের কথা, কিন্তু আদালত একবারও নিউ রিক্রুটমেন্ট বলে দেয়নি, নিউ সিলেকশন প্রসেস বলেছেন। চাকরি বাতিল ইস্যুতে পথে এবার বামফ্রন্ট। রাসবিহারী থেকে গড়িহাট পর্যন্ত মিছিল বামফ্রন্টের নেতৃত্বে। দেখতে পাচ্ছেন সুজন চক্রবর্তী থেকে শুরু করে বামফ্রন্টের নেতৃত্বরা মিছিলের অগ্রভাগে রয়েছেন, সেই ছবি। আক্রমণের বিরুদ্ধে পুলিশের চাকরিহারাদের উপর ভয়ঙ্কর আক্রমণের বিরুদ্ধে আন্দোলনরত চাকরি প্রার্থীদের উপর লাঠি মারা। বিজেপির বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সল্টলেকে। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের কার্যত ধস্তাধস্তি সল্টলেকের এসএসসি দপ্তরের কিছুটা দূরে। বৃহস্পতিবার দুপুরে বিজেপির পক্ষ থেকে এসএসসি দপ্তরের কিছুটা দূরে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে বিজেপির সমর্থকরা জমায়েত হন। তাদের এসএসসি দপ্তর যাওয়ার পরিকল্পনা ছিল। বিধাননগর পুলিশের বিশাল বাহিনী আগে থেকেই মজুদ ছিল সেখানে। বিজেপি কর্মীরা এসএসসি ভবনের দিকে এগোতে চাইলে তাদেরকে বাধা দেয় বিধাননগর থানার পুলিশ। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপি কর্মীরা রাস্তায় বসে 10 নম্বর ট্যাঙ্কের মোড় অবরোধ করেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। এক ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় সেখানে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। চাকরিহারাদের ওপর পুলিশের লাথি এবং লাঠি। দিনহাটা থানায় বিক্ষোভ বামেদের। বিক্ষোভ বাম ছাত্র যুব সংগঠনের তরফে, বিক্ষোভ মহিলা এবং শিক্ষক সংগঠনেরও। বিক্ষোভকারীদের অভিযোগ, এই আন্দোলনে পুলিশ প্রশাসন অত্যাধিক বল প্রয়োগ করেছে, যা গণতান্ত্রিক প্রতিবাদ অধিকার লঙ্ঘনের শামিল। সে কারণে আজকের অবস্থান বিক্ষোভ, এমনটাই জানিয়েছেন বিক্ষোভকারীরা। পুলিশের লাঠির প্রতিবাদে পথে এসইউসিআই। মেদিনীপুর কলেজের সামনে থেকে মিছিল। কোতোয়ালি থানা ঘেরাও করে চলে বিক্ষোভ। দোষী পুলিশ কর্মীদের গ্রেফতারের দাবি তোলা হয়। দুর্নীতির সঙ্গে যুক্ত নেতা মন্ত্রীদের শাস্তির দাবি তোলা হয়েছে। অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে এই বিক্ষোভ। শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলন মন্ত্রী জবাব চাই, জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, এসওসিআই কমিউনিস্ট জিন্দাবাদ। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরেও ভরসা রাখতে পারছেন না শিক্ষকরা। ফলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছেন চাকরিহারারা। আজ মালদার ইংরেজবাজার বিধানসভার বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার আবেদন জানালেন তারা। কি বলছেন বিজেপি নেত্রী এবং চাকরিহারারা, শুনুন। টেন্টেড অ্যান্ড নন টেন্টেড, এই জিনিসটা আমাদেরকে আইডেন্টিফাই করার জন্য যে এভিডেন্সের দরকার, সেই এভিডেন্সের উপরে আমাদেরকে ফোকাস করতে হবে। যদি যে বা যারা পাবলিক অথরিটিতে ছিল তারা যদি সেটা না দিতে পারে, তাহলে আমাদেরকে ইনভোক করতে হবে আমাদের ফান্ডামেন্টাল রাইটস। আপনি 65 বছর কাজ করতেন, তাহলে আপনার জীবনের ভ্যালুটা কি, আপনার জীবিকার ভ্যালুটা কি? সুদে আসলে সেই ভ্যালুকে ফেরত দিতে হবে। যদি চাকরি ফেরত দিতে না পারেন,
টাকা ফেরত দিন, কম্পেনসেট করুন। আজকে আমরা ইংলিশ বাজারের এমএলএ শিল্পা ম্যাডাম নির্ভয়া দিদি, তার সাথে আমরা সবাই দেখা করতে এসেছিলাম। তো আমাদের কিছু সৎ পরামর্শ দিলেন। তো আমরাও তার কাছে আর্জি রাখলাম যেন প্রধানমন্ত্রী স্যার আর রাষ্ট্রপতির কাছে আমাদের যদি মাননীয় রাষ্ট্রপতির সাথে দেখা করার বা কিছু আমাদের বার্তা পৌঁছে দেন। এখন মনে হচ্ছে যে কোথায় যাব, কি করব, কোনো দিশাহারা, কোনো কিছুতেই নেই আমাদের, এখন আর মানসিক পরিস্থিতিও নেই। তবুও আমরা যেহেতু আমাদের মালদায় থাকি, আমরা এখানে ম্যাডাম আছেন, তা আমরা সবাই মিলে ঠিক করলাম যে ওনার কাছে একটু যাব, গিয়ে যদি কোনো আমাদের এই যে আমরা যে বিপদে পড়েছি তার কথাগুলো ওনাকে জানাবো। সেই কারণে আমরা আজকে ওনার শরণাপন্ন হয়েছি। বুঝতেই পারছেন না কার কাছে গেলে হারানো চাকরিটা ফিরে পাওয়া যাবে। কেউ বুঝতে পারছেন না এ মাসের বেতন পাবেন কিনা। কেউ বুঝতে পারছেন না এসএসসি ভবনের সামনে ধর্নায় দেবেন, অনশনে বসবেন। কেউ বুঝতে পারছেন না বিজেপি নেতার কাছে যাবেন, রাষ্ট্রপতির কাছে যাবেন, প্রধানমন্ত্রীর কাছে যাবেন, আদালতে যাবেন, কি করবেন। কার্যত দিশেহারা পরিস্থিতি। আর এই দিশেহারা পরিস্থিতির জন্যই বিরোধী দলের এক সুর। তারা বলছেন যদি দুর্নীতি না হতো, যদি প্রাতিষ্ঠানিক দুর্নীতি না হতো, যদি তৃণমূল কংগ্রেসের সরকার দুর্নীতি না করত, তাহলে আজকে এই প্রায় 18,000 যোগ্য চাকরি হারাকে এই দিন দেখতে হতো না। তাদের নামের সঙ্গে যোগ্য চাকরি হারা এই ট্যাগ জুড়ে যেত না। তারা বলছেন এটা সামাজিক লজ্জা। কোথাও তারা বাইরে বেরোতে পারছেন না, তারা ঘুমোতে পারছেন না, কি করবেন বুঝে উঠতে পারছেন না। দেখুন, কেউ তার নিজের এলাকায় জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করছেন, কেউ রাত ভর ধর্ণা দিচ্ছেন এসএসসির আচার্য সদনের সামনে, কেউ চলে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে, কেউ চলে যাচ্ছেন ব্রাত্য বসুর দরবারে, কেউ চলে যাচ্ছেন কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে। অর্থাৎ এতেই বোঝা যাচ্ছে যে পরিস্থিতি কার্যত দিশেহারা। কে কোথায় যাবেন বুঝতে পারছেন না। এদিকে সুপ্রিম কোর্ট তাদের কাছে কিন্তু ইতিমধ্যেই রিভিউ পিটিশনের জন্য চলে গেছে রাজ্যেরই একটি সংস্থা। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা শহরের বুকে কার্যত অনশনে বসেছেন এক চাকরিহারা। এদিকে আগামীকাল ব্রাত্য বসুর সঙ্গে আবারও 8 সদস্যের প্রতিনিধি দলের এক চাকরিহারা কমিটির বৈঠক। আর অন্যদিকে আগামীকাল আবার যন্তর মন্তরে দিল্লিতে ঢেউ নিয়ে যেতে সেখানে ধর্নায় যাচ্ছেন চাকরিহারারা। সব মিলে কার্যত কলকাতা থেকে দিল্লি এর রেশ পড়ছে দেশ জুড়ে। এদিকে কসবায় চাকরিহারাদের আন্দোলনে মমতার লাঠিচার্জ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। বৃহস্পতিবার বহরমপুরে টেক্সটাইল মোড়ে এক চা চক্রে মানুষের সঙ্গে আড্ডা দিতে গিয়ে কার্যত এই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। বলেন, জঙ্গিপুরের পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ পুলিশ, অথচ যোগ্য চাকরিহারাদের পেটাচ্ছে পুলিশ। এদিকে মুর্শিদাবাদে আগুন জ্বলছে, মালদায় আগুন জ্বলছে। যারা দেশদ্রোহীরা দাপিয়ে বেড়াচ্ছে, গাড়ি পোড়াচ্ছে, বাড়ি পোড়াচ্ছে, থানা পোড়াচ্ছে, তাদেরকে লাঠি মারতে পারছে না পুলিশ। আর নিরীহ ভদ্র মাস্টারদেরকে লাঠি পেটা করছে আর লাথি মারছে। এই পুলিশের হিম্মত হয় কি করে? লাথি মারে, কলার ধরে। এরা কি সমাজ বিরোধী নাকি? এই পুলিশগুলোই সমাজ বিরোধী, তাই এরা ঠেঙানি কাটছে সব জায়গায়। এদের ব্যবহার এরকম হলে বাংলাদেশে পুলিশের সঙ্গে কি ব্যবহার করেছে মানুষ? কালকে পশ্চিমবাংলার মানুষ এই যারা বদমাস পুলিশগুলো তাদের সঙ্গে একই ব্যবহার করবে। রাস্তায় ধরে পেটাবে, বাঁচতে পারবেন না, বাড়ি থাকতে পারবেন না, এই ধরনের অপকর্ম করবেন না। এই চোর টিএমসির নেতারা আপনাদের বাঁচাতে পারবে না, তারা নিজেরাই বাঁচবে কিনা ঠিক নেই। আর তাদের হয়ে তামিলদারি করতে গিয়ে মাস্টারদের সঙ্গে ব্যবহার করছেন। মুখ্যমন্ত্রী যখন শিক্ষকদের স্কুলে যেতে বলছেন, তখন তারা ডিওয়াই অফিস দখল করতে যাচ্ছেন কেন? ওনারা তো নিজেদের মামলাটাকেই উইক করে দিতে চাইছেন। সুপ্রিম কোর্ট তো বলেছে আপনাদের নথি নষ্ট করে দিয়েছেন। যাদের প্ররোচনা করছেন তারা কোনো সাহায্য করতে পারবেন না। শিক্ষা দপ্তর দখল করে কিছু হবে না। চাকরিহারা শিক্ষকদের ডিআই অফিসে বিক্ষোভ প্রসঙ্গে সাংবাদিকদের সামনে মুখ খুললেন মেয়র ফিরহাদ হাকিম। একজনের ওপর, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যদি ভরসা রাখতে পারেন, মানে আপনার যে সমস্যা হবে, যদি ভরসা না রাখতে পারেন, নিজের রাস্তা নিজের, কিন্তু ক্ষতি করে দেবেন না। ওই 10, 15, 20 জন যারা গেছিলেন তাদের জন্য এই যে 19,000, 20,000 যে লোক, তাদের ক্ষতি হয়ে যাবে। কালকে কোর্টে গিয়ে বলবে আরেকবার ওদের এভিডেন্স নষ্ট করা হয়েছে, পুলিশ ছেড়ে দিয়েছে এভিডেন্স নষ্ট করার জন্যে।
কোর্টে আপনার এটা সুপ্রিম কোর্টের থেকেই বিচার চাইতে হবে, ওটা অন্য জায়গায় ডিআই অফিস বিচার দেবে না, শিক্ষা দপ্তর বিচার দেবে না। সুতরাং আপনি এভিডেন্স যদি ওখানে নষ্ট করে দেন, আরেকটা প্রমাণ হয়ে গিয়ে ওই কেসটা শুনবেই না, আর আপনাদের নিজেদের ক্ষতি হয়ে যাবে। এটা আপনারা উপলব্ধি করার চেষ্টা করুন। পড়ুয়াদের কথা ভেবে স্কুলে ফিরলেন আরামবাগ হাই স্কুলের চাকরিহারা শিক্ষিকা শেফালী মণ্ডল। সুপ্রিম কোর্টের রায়ে বাকিদের মতো তারও চাকরি চলে যায়। শেফালী জানান, মানসিকভাবে ভেঙে পড়লেও মুখ্যমন্ত্রীর কথায় আশ্বাস রাখছেন তিনি, তাই ফের স্কুলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। দেখুন, স্কুলে তো আমাদের আসতেই হবে, কারণ ছাত্রছাত্রীদের কথা আমাদেরকে মাথায় রাখতেই হবে। আমরা ছাড়া তাদের বিভিন্ন রকমের অসুবিধার সম্মুখীন তারা হয়ে পড়বে। এই যে পরীক্ষা চলছে স্কুলে, সেখানে বিভিন্ন রকমের সমস্যার সৃষ্টি হবে। তো মুখ্যমন্ত্রী যিনি আশ্বাস দিয়েছেন আমাদেরকে দেখবেন, যোগ্যদের হয়ে উনি কথা বলবেন, তো সেখানে আমরা ভরসা রাখছি মুখ্যমন্ত্রীর উপর, এবং আমরা স্কুলে সেই জন্য কন্টিনিউ আমরা আসবো। দীর্ঘ 7 বছর ধরে শেফালী ম্যাডাম আমাদের এডুকেশনের শিক্ষকতা করছেন। খুব ভালো, মহামান্য সুপ্রিম কোর্টের নিয়ম অনুসারে চাকরি বাতিল হয়েছে, সেটা আমরা মিডিয়া থেকে শুনেছি, কিন্তু আমাদের কাছে যেহেতু কোনো অর্ডার নেই, তাই উনি ছাত্রছাত্রীদের স্বার্থে, যেহেতু পরীক্ষা চলছে, উনি স্কুলে আসছেন এবং পরীক্ষার ডিউটিও করছেন। চাকরিহারাদের বেতন নিয়ে আইনি পদক্ষেপ রাজ্যের। আইনি মতামত নিতে শুরু করেছে রাজ্য সরকার। রাজ্যের লিগ্যাল সেকশন থেকে আইনি মতামত নেওয়া হচ্ছে। আইনি মতামত নিচ্ছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। চলতি মাসে স্যালারি এবং রিকুইজিশনে পোর্টালে সদ্য চাকরিহারাদের নাম, তবুও বেতন দিলে আদালত অবমাননা হতে পারে বলে আশঙ্কা। তার জন্যই আইনি মতামত নেওয়া শুরু হয়েছে। স্যালারি রিকুইজিশন পোর্টাল 17 তারিখ পর্যন্ত খোলা। নতুন হারে ডিএ নিয়েও মতামত নেওয়া হচ্ছে আইনি বিশেষজ্ঞদের। খবর স্কুল শিক্ষা দপ্তর সূত্রে। এদিকে মুখ্যমন্ত্রীকে আদালত অবমাননার নোটিশ। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর বক্তব্যে আদালত অবমাননা হয়েছে বলে নোটিশ পাঠালেন এক আইনজীবী। সিদ্ধান্তকে সমর্থন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ নিয়ে পাল্টা মন্তব্য করেছেন কুণাল ঘোষ। আমরা খুব স্পষ্টভাবে 3টে কথা বলতে চাই। এক, মুখ্যমন্ত্রী এদের চাকরি সুরক্ষায় যে ব্যবস্থা করছেন, যে প্রক্রিয়া নিচ্ছেন, সেটাই আইনি জটিলতা তৈরি করে আটকে দেওয়ার জন্য এ ধরনের নতুন নোটিশ বা এই জটিলতা তৈরি করা হচ্ছে। চাকরিহারাদের অনুরোধ করব, দয়া করে এই চক্রান্তের দিকে খেয়াল রাখুন। আপনাদের সুরক্ষার কাজটাকে ডিলেট করতে চাইছে। পয়েন্ট নাম্বার 2, এরা এই রাম বাম এরা ভোটে পারে না, তাই কোর্টে জটিলতা তৈরি করতে চায়। আর 3 নম্বর হচ্ছে, মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রাখেন, বিচারপতিদের সম্মান করেন, কিন্তু কোনো রায় যদি বহু সংখ্যক মানুষের স্বার্থের পরিপন্থী হয়, তাহলে সেই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে পুনর্বিবেচনা দাবি তোলাটা, তার সঙ্গে আদালত অবমাননার কোনো সম্পর্ক নেই। গ্রাউন্ড রিপোর্ট এখনকার মতো এ পর্যন্ত রাখুন এনকেটিভি বাংলায়।